সিটি কর্পোরেশন পুরোপুরি যতক্ষণ পর্যন্ত সিটি গভর্নমেন্টে না আসে ততক্ষণ পর্যন্ত আমরা এই ম্যানেজমেন্ট এই ফ্রেমের মাধ্যমে এই মাঠ এবং পাবলিক স্পেসগুলো আমরা রক্ষণাবেক্ষণ করতে পারবো, করতে চাই এবং করছি আমরা। একটা শহর কখনো জাদুঘরে যায় না, কিন্তু পৃথিবীর ইতিহাসে অনেক শহর অ্যাবান্ডেন্ট হয়েছে, তাই না? ইভেন আমেরিকা শিকাগোতে এখন অনেক শহর অ্যাবান্ডেন্ট হচ্ছে। তাহলে শহর কখন অ্যাবান্ডেন্ট হয়? একদম থাম রুল, যেই শহরে যখন পানির সার্ভিস থাকে না, ওয়াটার সাপ্লাই থাকে না, তখন শহর অ্যাবান্ডেন্ট হয়ে যায়। আগামীকালকে থেকে যদি গুলশান বনানীতে পানি না পাওয়া যায়, সর্বোচ্চ 1 সপ্তাহ আপনারা থাকতে পারবেন এখানের মধ্যে। 1 সপ্তাহ পরে আপনি হ্যাভ টু লিভ দিস প্লেস। ঢাকা শহর অ্যাবান্ডেন্ট হওয়ার খুব কাছাকাছি জায়গায় আছে, কারণ আমাদের প্রায় 850-র উপরে গ্রাউন্ড ওয়াটার যেই পাম্প আছে সেগুলো দিয়ে আমরা এখন ওয়াটার এক্সট্রাকশন করছি, এবং এটার অল্টারনেট হিসেবে আমরা মেঘনা এবং পদ্মা থেকে পানি আনতেছি। তো পদ্মার যে ইনটেক থেকে আমরা পানি আনি সেখানে সেডিমেন্টেশন হচ্ছে, আপনারা হয়তো বা গেলে দেখতে পাবেন। এবং এই ইনটেকগুলো যদি এখনই খোঁড়াখড়ি না করা হয়, আগামী 3 থেকে 4 বছর পরে পদ্মার পানির প্রবাহটা বন্ধ হয়ে যাবে। গ্রাউন্ড ওয়াটার বন্ধ, পদ্মার পানির ইনটেক যদি বন্ধ হয়ে যায়, তাহলে শুধু মেঘনা দিয়ে ঢাকা শহরের পানি দেওয়া সম্ভব হবে না। দ্যাটস এন রিয়েলি অ্যালার্মিং সিচুয়েশন। ঢাকাকে যদি আপনি জাদুঘরে নেওয়ার কথা বলেন, অ্যাবান্ডেন্ট হওয়ার কথা বলেন, তাহলে এগুলো, এই চ্যালেঞ্জেসগুলো আমাদের সামনে আছে। আশা করি যারা লোকাল গভর্নমেন্ট নিয়ে এবং এইগুলো নিয়ে কাজ করবেন তারা এগুলোকে মাথায় রাখবেন। আমার টেকনিক্যাল সাপোর্ট চাইলে আমি দিতে পারবো যে কোনো সময়। এগুলো আমি একটু জাস্ট ছোট ছোট তথ্যগত যে আলোচনাগুলো এসছে সেটা বলছি। রাজুক 60 ফিট রাস্তার উপরে কমার্শিয়ালাইজেশন করছে, এই তথ্যটা এরকম না 90 ফিট, এবং সেগুলো সবগুলো না, কিছু কিছু রাস্তায় চিন্তাভাবনা করছে, বা সেটা নিয়ে রাজুক সোসাইটির সাথে আলোচনা করছে, আমাদের সাথে আলোচনা করছে। এই আলোচনাটা আসলে কন্টিনিউশন হবে, তার মাধ্যমে আমরা দেখবো এখানে কনজেশন কীরকম হয়। যদি কনজেশন না হয় তাহলে কিছু কিছু ভূমিকে হয়তো বা কমার্শিয়াল পারমিশন দেওয়া হবে। অ্যালার্মিং হচ্ছে গত সরকারের আমলে অনেক বিল্ডিং ভিতরে আছে যেগুলোকে কমার্শিয়াল পারমিশন দেওয়া হয়ে গিয়েছে, এখন সেগুলো বন্ধ করা যায় কিনা সেই আলোচনা আমরা এখন করছি। এখন আসি মূল আলোচনায়, যে আপনারা যে আলোচনাগুলো সবসময় করেন, এবং ভাই যেটা বললেন যে আনিস ভাই অনেক ভালো ইনিশিয়েটিভ নিয়েছেন। মিরপুরের ইনিশিয়েটিভগুলো আনিস ভাই নেন নাই, মিরপুরের ইনিশিয়েটিভগুলো পরবর্তী যারা মেয়রের দায়িত্ব পালন করেছেন তারা নিয়েছেন। স্পেশালি ফুটপাতের যে কাজগুলো উনি হয়তো শুরু করেছিলেন, কিন্তু তারপরে হয়েছে, এবং তার বিনিময়ে মিরপুরের সকল গাছ কাটা হয়েছে। পুরো মিরপুর আগে গ্রিন ছিল, এই ফুটপাত তৈরি করার মাধ্যমে পুরো মিরপুরের প্রত্যেকটা বাসার সামনে আগে সার্ভিস লেন, পিছনে সার্ভিস লেন এবং অনেক গাছ ছিল, সে 80% গাছ রিমুভ করে পরবর্তীতে যারাই কাজগুলো করেছেন সেটা করেছেন। এবং আনিস ভাই ফুটপাত উদ্ধার করতে গিয়ে বারবার ফেল করেছেন, এবং ওনাকে আটকিয়ে রাখা হয়েছিল। আপনারা জানেন যে একদিন আটকিয়ে রাখা হয়েছিল এই তেজগাঁ ট্রাক স্ট্যান্ডের মধ্যে, এবং সেই ট্রাক স্ট্যান্ড আমরা এখনও সমাধান করতে পারি নাই। এত ফেইলিউর, আনিস ভাইয়ের ফেইলিউর, আমাদের ফেইলিউর, সবার ফেইলিউরের একটা বড় কারণ কি জানেন? একটা বড় কারণ হচ্ছে যে সিটি কর্পোরেশনের কতটুকু ক্ষমতা আছে, যেটা সালাম ভাই তুললেন, যে সিটি কর্পোরেশনের ময়লা পরিষ্কার করা ছাড়া, রাস্তায় লাইট নষ্ট হলে লাইট লাগানো ছাড়া, এবং বাসা থেকে ময়লাগুলো নিয়ে এসটিএসে ফালানো ছাড়া আমাদের আর কোনো আসলে সিরিয়াস কোনো ধরনের রেসপন্সিবিলিটি এবং ক্ষমতা দেওয়া হয় নাই। ম্যাক্সিমাম সিটির ইনকাম কোত্থেকে হয়? আপনারা যে বাইরে যখন যান এসে বলেন যে সিটির ইনকাম হচ্ছে, বড় ইনকাম হচ্ছে পরিচ্ছন্ন থাকে। আপনি একটা সিগারেট ফেললেই এসে $200 200 বাত মামলা করে দিচ্ছে, ডাস্ট ফেললে আপনাকে মামলা করে দিচ্ছে। এটা একটা সিটির একটা বড় রেভিনিউ, আইন শৃঙ্খলাও থাকে, রেভিনিউ আর্নিংও থাকে। আমাদের সিটি কর্পোরেশন ইনফ্রাস্ট্রাকচার আমরা করি, রাস্তা আমরা করি, ট্রাফিক সিগন্যালস থেকে শুরু করে সকল গ্যাজেট আমরা ইনভেস্ট করি, কিন্তু এই মামলার পুরো টাকাটা চলে যায় ট্রেজারি অ্যাকাউন্টে। আমি এসে তো যেহেতু আমি কাজও করি, রিসার্চও করি, আমি দেখেছি শুধু উত্তর সিটি কর্পোরেশনে যে মামলাগুলো ডিএমপি করে, আমি খবর নিয়েছি, তাদের সাথে কথা বলেছি, আমরা 19 কোটি থেকে 22 কোটি টাকা প্রতি মাসে মামলা করি, মানে ডিএমপির মাধ্যমে মামলা হয়। তো 19 কোটি টাকা যদি মামলা হয়, 19 কোটি টাকার একটা টাকাও তো সিটি কর্পোরেশন পায় না, এটা একদম কেন্দ্রীয় ট্রেজারিতে চলে যায়। আমার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 54টা ওয়ার্ড, 54টা ওয়ার্ডের মধ্যে 18টা ওয়ার্ডে আমরা অলরেডি লোকাল এরিয়া অ্যাকশন প্ল্যান করেছি। এখন প্রশ্ন হচ্ছে লোকাল এরিয়া অ্যাকশন প্ল্যানটা কি? লোকাল এরিয়া অ্যাকশন প্ল্যান হচ্ছে প্রতিটি ওয়ার্ডে কোথায় মাঠ হবে। এখন মাঠ নাই, কিন্তু মাঠ তো করতে হবে প্ল্যানে। কোন দাগে মাঠটা হবে, কোন দাগে মসজিদ হবে, কবরস্থান হবে, হসপিটাল হবে, স্কুল হবে, গণপরিসর হবে,
সেটা ধরে পুরো লোকাল এরিয়া ভিত্তিক একটা স্পেশাল স্ট্র্যাটেজিক প্ল্যান, আমরা যেটাকে বলি লোকাল এরিয়া স্ট্র্যাটেজিক প্ল্যান, 18টা ওয়ার্ডে কমপ্লিট করা হয়েছে। এখন আমরা মন্ত্রণালয়গুলোতে ওই যেই দাগ নাম্বার ধরে ধরে এখানে মাঠ হওয়ার কথা, পাবলিক স্পেস হওয়ার কথা, সেটার জন্য আমরা ডিপিপি করে বলতেছি এই জায়গাগুলো আমাকে এখন অ্যাকোয়ার করে দাও। এভাবে তো ঢাকাকে আবার ঠিক করতে হবে না, তো ঠিক করার কোনো উপায় নাই। তো সুতরাং এই কাজটা আমি অলরেডি করে ফেলেছি। বাকি যে 36টা ওয়ার্ড আছে সেটার জন্য সেটার জন্য আমরা আরএফপি করে ফেলেছি। এখন যারা কোয়ালিফাইড হবেন তারা এই কাজটিও শুরু করে দিবেন।